হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ান্টাম মেকানিক্সের লেকচার 10 এর মধ্যে সবাইকে স্বাগত। লেকচার 10 এর মধ্যে থাকবে ডি ব্রগলি ওয়েভলেন্থ এর কিছু অ্যাপ্লিকেশন এবং গত ভিডিওতে তোমাদের আমি দুই রকমের কেস বা কন্ডিশন পড়িয়েছিলাম, একটা নন রিলেটিভিস্টিক কেস আর একটা রিলেটিভিস্টিক কেস। নন রিলেটিভিস্টিক কেসের উপর বেস করে পাঁচটা থিওরি করিয়েছি। আজকে আমি রিলেটিভিস্টিক কেসের উপর বেস করে কিছু থিওরি করাবো এবং তার অ্যাপ্লিকেশন করাবো। আরেকটা কথা, আমি একটা অ্যাপ বানিয়েছি, প্লে স্টোরের মধ্যে তোমরা যাবে, টেসলা নাইট সার্চ করবে, ডাউনলোড করবে, রেজিস্ট্রেশন করবে। এই অ্যাপের মধ্যে তোমরা দেখে নাও, এই অ্যাপের মধ্যে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিওস, নোটস, অ্যাসাইনমেন্ট এবং টেস্ট সিরিজ পাবে। আর আমি এবং আমার টিম 1 জুলাই থেকে লাইভ ক্লাস শুরু করব এই অ্যাপের মধ্যেই। তার আগে অ্যাপের মধ্যে কিছু কাজ বাকি আছে। তার আগে হচ্ছে সমস্ত কিছু আমরা অ্যাপের মধ্যে ভিডিওস থেকে শুরু করে স্টাডি ম্যাটেরিয়াল, অ্যাসাইনমেন্ট, নোটস, টেস্ট সিরিজ সমস্ত যত রকমের ইনফরমেশন আছে সবকিছুই আমরা আপলোড করব। তোমরা এখনই ডাউনলোড করে রাখো আর 1 জুলাই থেকে সমস্ত কিছু ইনফরমেশন পাবে। আর অ্যাপটা থাকলে একটা হচ্ছে সবথেকে ভালো হবে কাজ, সেটা কি যে সমস্ত ভিডিওস গুছিয়ে পাবে তোমরা টপিক ওয়াইজ। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। তো রিলেটিভিস্টিক কেসের উপর বেস করে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ, রিলেটিভিস্টিক কেসের উপর বেস করে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ মেজারমেন্ট করব। তো তার আগে আমি আবার যত সামান্য পরিমাণ, এর আগে দিন তো বলেইছিলাম রিলেটিভিস্টিক কেস কি। রিলেটিভিস্টিক কেস হলো যখন কোনো পার্টিকেল বা অবজেক্ট বা বডি লাইটের ভেলোসিটির কাছাকাছি বেগে গতিশীল হবে, তখন দেখা যাবে তার মাসটা চেঞ্জ হয়ে গেছে, তার মাসটা আগের থেকে ইনক্রিজ হয়ে গেছে আলোর ভেলোসিটির কাছাকাছি বেগে গতিশীল হওয়ার দরুন। এই ধরনের ফেনোমেনা বা ঘটনাটাকে বলা হয় রিলেটিভিস্টিক কেস। মানে পার্টিকেল বা অবজেক্ট বা বস্তুটার ভেলোসিটিটা কি লাইটের ভেলোসিটির কাছাকাছি হতে হবে। একদম তো ইকুয়াল তো কেউ হয় না, একমাত্র ফোটন পার্টিকেলের ক্ষেত্রে v = c। বাকি যত রকমের পার্টিকেল আছে, বিশেষ করে সাব অ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন, মেসন, এদের ক্ষেত্রে মেসন, এদের ক্ষেত্রে যে ভেলোসিটি, এই পার্টিকেলের যে ভেলোসিটির মান, সেটা কি লাইটের ভেলোসিটির কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। যেমন মান হচ্ছে 2 × 10⁷ মিটার পার সেকেন্ড। লাইটের ভেলোসিটির মান কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বাট সাব অ্যাটমিক পার্টিকেলের ভেলোসিটির মান 2 × 10⁶ বা 2 × 10⁷, মানে 10⁶ বা 10⁷ এরকম অর্ডারে পাওয়া যায়। মানে কি 10⁸ এর কাছাকাছি। তো এটাকে আমরা তো ইগনোর করতে পারবো না, তো এটাকে ক্যান্সেল করতে পারবো না। এই ধরনের কেসের ক্ষেত্রে দেখা যাবে মাসটা হচ্ছে কি ইনক্রিজ হয়ে গেছে, মাসটা হচ্ছে কি ভেলোসিটির উপর ডিপেন্ড থাকছে। এই জন্য আমি লিখে রাখছি m ইজ এ ফাংশন অফ v। v বলতে এখানে পার্টিকেলের ভেলোসিটি। এটা রিলেটিভিটি নামে যে ব্রাঞ্চ আছে, সেখানে এরকম একটা ইকুয়েশন পাবে তোমরা, effective mass m = raised mass m0 divided by √1 - v²/c², যেখানে v হলো কি পার্টিকেল বা অবজেক্টের ভেলোসিটি, m0 টা কি পার্টিকেল বা অবজেক্টের কি রেস মাস বা স্থির ভর, আর m টা কি এফেক্টিভ মাস। যেমন আমরা ইলেকট্রনের ভরের মান জানি 9.1 × 10⁻³ কেজি। এই যে ইলেকট্রনের ভরের মান 9.1 × 10⁻³ কেজি, এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হলো ইলেকট্রনের রেস মাস। আমরা m লিখি না, m লেখাটা ভুল, এক্ষেত্রে m সাফিক্স 0 এটা অ্যাকচুয়ালি। একরকম প্রোটনের ক্ষেত্রে যে মাস জানি 1.67 × 10⁻28 কেজি, তো এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্থির ভর বা রেস মাস। তো যদি ইলেকট্রন বা প্রোটন, এই সাব অ্যাটমিক পার্টিকেল লাইটের ভেলোসিটির কাছাকাছি বেগে গতিশীল হয়, তখন তারা রিলেটিভিস্টিক কেসের আন্ডারে পড়বে। তখন তাদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হচ্ছে কি অ্যাপ্লাই হবে, তখন তার মাসটা ইনক্রিজ হয়ে যাবে, মানে এফেক্টিভ মাসটা রেস মাস থেকে বেশি পাবো এবং মাসটা কি ভেলোসিটির উপর ডিপেন্ড। এবং দেখা যাবে রিলেটিভিস্টিক কেস বা কন্ডিশনের ক্ষেত্রে পার্টিকেল বা অবজেক্ট বা বস্তুর ক্ষেত্রে এনার্জিটা কি ভেরি হাই, মানে এনার্জির মানটা বেশি। এইবার এনার্জির যে মানটা, সেটা আমরা কি হিসেবে পাই, মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট এই ইউনিটে পাই। তোমরা ক্লাস 12 এ পড়েছো কোয়ান্টাম তত্ত্ব, পরমাণু বা অ্যাটম নামে একটা চ্যাপ্টার। সেখানে তোমরা শিখেছো যে সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এনার্জিটা বেসিক্যালি আমরা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট নামে একটা ইউনিটে মেজারমেন্ট করে থাকি।
কেন সেটা তোমরা শিখেছো কিনা জানি না, তাও আমি যত সামান্য পরিমাণ বলার চেষ্টা করছি। যেমন আমরা পৃথিবীতে আছি, আমাদের থেকে হচ্ছে বহুত আলোকবর্ষ দূরে, তোমরা জানো এক আলোকবর্ষ ইকুয়াল টু কত মিটার, অনেক আলোকবর্ষ দূরে একটা হচ্ছে কি প্ল্যানেট আছে। এইবার সেই প্ল্যানেট থেকে আমাদের প্ল্যানেটের ডিসটেন্স যদি আমরা মাপতে চাই, তো কোনো সূত্রর সাহায্যে, কোনো দড়ির সাহায্যে মাপবো? একদমই না। বা তখন মিটার বা কিলোমিটার এই এককে কি মাপবো? একদমই না। তো তখন হচ্ছে কি আলোকবর্ষ নামে একটা বড় মাপের একটা কি একক আমরা ব্যবহার করি। ওইরকম সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এনার্জির মানটা বেশি হয়। এনার্জি বেসিক্যালি ইউনিট কি জানি, এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট আর্ক। তো জুল আর্ক এসব ইউনিটে মাপা হয় না, কারণ এনার্জির মানটা বেশি হয়। এই বেশি হওয়ার দরুন আমরা আরো হচ্ছে একটা মানে ইউনিটের দ্বারা মেজারমেন্ট করে থাকি, সেই ইউনিটটা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। এখানে তোমরা ছোটবেলায় পড়েছো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 * 10⁻⁻19 জুল। একই রকম এখানে আমি মেগা ইলেকট্রন ভোল্ট লিখেছি, মানে সাব অ্যাটমিক পার্টিকেলরা যদি রিলেটিভিস্টিক কেসের আন্ডারে পড়ে, মানে তাদের ভেলোসিটির মান লাইটের ভেলোসিটির যদি কাছাকাছি হয়, তখন দেখা যাবে মাসটা কি ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। মাসটা হচ্ছে কি আর কনস্ট্যান্ট না। মাসটা আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেটা বলা একদমই ভুল। তখন মাস হচ্ছে কি এই ইকুয়েশনের দ্বারা হচ্ছে আমরা ব্যাখ্যা করব m = m0 / √1 - v²/c²। এখানে দেখো m টা হচ্ছে v এর উপর ডিপেন্ডেন্সি আছে, m is a function of v, এইজন্য এখানে লিখেছি m is a function of v। তো এদের ক্ষেত্রে এনার্জিটা বেশি হাই হয়, কি অর্ডারে পাওয়া যায়? মেগা ইলেকট্রন ভোল্ট এই রেঞ্জে পাওয়া যায়। অর্ডার করাটা ভুল হবে, মানে রেঞ্জে পাওয়া যায়। মেগা ইলেকট্রন ভোল্ট একটা নামে একটা ইউনিটে পাওয়া যায়। এবং 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি 10⁶ ইলেকট্রন ভোল্ট। মেগা যদি বলে গিগা, গিগা ইউনিটও পাওয়া যায়। গিগা হচ্ছে মেগা থেকে আরো বড়, 10⁹ ইলেকট্রন ভোল্ট। 1 গিগা ইলেকট্রন ভোল্ট = 10⁹ ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। 1 কিলো, কিলো বলতে হচ্ছে এখানে কে ইউজ হবে, 10⁻³ ইলেকট্রন ভোল্ট। একটা কথা বলতে ভুলে গেছি, এনার্জিটা তো বেশি হয় রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে পার্টিকেলের। তো মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা পাই, কিন্তু দেখা যাবে তার জন্য যে আমরা ওয়েভটা পাই, এবং ওয়েভের জন্য আমরা কি পাই? ওয়েভলেন্থ পাই। ওয়েভের মধ্যে কি ইনপুট থাকে? ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থটা কি বেশি শর্ট হয়ে যাবে, মানে বেশি স্মল হয়ে যাবে, বেশি ক্ষুদ্র হয়ে যাবে। 0.00024 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻, মানে বেশি স্মল রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে পার্টিকেলের ওয়েভলেন্থের মানটা। তো এই হলো রিলেটিভিস্টিক কেস সম্পর্কে ইনফরমেশন। এবার আমরা থিওরিটা পড়ব। এই যে আমি বললাম রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ, প্রথম কথা ডি ব্রগলি ওয়েভলেন্থের উপর বেস করে তো আমরা থিওরি পড়িয়েছি, মানে পড়েছি। কি পড়েছি? ল্যামডা = h/p, তারপর পড়েছি ল্যামডা = h/mv, তারপর পড়েছি ল্যামডা = h/√2mek, তারপর পড়েছি ল্যামডা = h/√2mqv0, আরো একটা পড়েছিলাম ল্যামডা = h/√3mkt, আরো একটা আছে ল্যামডা = h/√2mkt। তো এই যে সমস্ত ফর্মুলা, এই সমস্ত ফর্মুলা হচ্ছে কি নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে, মানে মাসটা এখানে কনস্ট্যান্ট, মাসটা এখানে ভেলোসিটির উপর ডিপেন্ড না, তখন এই সমস্ত ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। বাট আমরা দেখলাম রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কি মাসটা ভেলোসিটির উপর ডিপেন্ড, মাসটা কনস্ট্যান্ট না। তো আমরা বেসিক্যালি ডি ব্রগলি হাইপোথিসিস থেকে আমরা কি পড়েছি? ল্যামডা = কি h/p, এটা বেসিক ইকুয়েশন। p টা কি মোমেন্টাম। তো m ভর সম্পূর্ণ একটা কণা v বেগে যদি গতিশীল থাকে, তাহলে পার্টিকেলটার মোমেন্টাম p = কি লিখি আমরা? mv। এই লেখাটা অ্যাকচুয়ালি ভুল রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে, এটা নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে অ্যাপ্লাইড p = mv। কিন্তু রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে p = mv লেখাটা তাৎপর্যপূর্ণ না, কারণ এখানে m টা কনস্ট্যান্ট না, এক্ষেত্রে m টা কি ভেলোসিটির উপর ডিপেন্ড। এইজন্য রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে আমরা p = mv এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এবার যেহেতু p টা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার p এর উপর কে ডিপেন্ড আছে? ল্যামডা আছে, কারণ ল্যামডা = h/p, তাহলে ল্যামডাটাও কি চেঞ্জ হয়ে যাবে। এইজন্যই আমরা রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থের থিওরি পড়ব। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আমি শুরু করছি। শুরু করার আগে তোমরা রিলেটিভিটি নামে যে ব্রাঞ্চ, সেখানে পড়বে টোটাল রিলেটিভিস্টিক এনার্জি E = কাইনেটিক এনার্জি প্লাস রেস মাস এনার্জি। রেস মাস এনার্জির ফর্মুলা হচ্ছে m0c² বা m0c²। কি বললাম? টোটাল রিলেটিভিস্টিক এনার্জি যার সিম্বল কি E = কাইনেটিক এনার্জি
যার সিম্বল কি ইকে প্লাস রেস মাস এনার্জি যার সিম্বল কি এখানে সিম্বল বলাটা ভুল হবে, ফর্মুলা কি m0c²। আমরা বেসিক্যালি টোটাল এনার্জি কি জানি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কিন্তু রিলেটিভিস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটাকে বলা হয়ে থাকে রেস মাস এনার্জি। তো এই জন্য আমি থিওরিটা শুরু করার আগে এখানে আমি লিখছি যে ইফ ek be the kinetic energy of a particle of race mass m0, মানে একটা পার্টিকেল আছে যার স্থির ভর m0 এবং তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি ek, then its total relativistic energy is given by total relativistic energy বা total energy মানে কি জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জিকে বলা হয় রেস মাস এনার্জি যার ফর্মুলা কি m0c²। কাইনেটিক এনার্জি সিম্বল কি ek, টোটাল এনার্জি সিম্বল কি e। বাট গত ভিডিওতে আমি তোমাদের দেখাইছি এবং রিলেটিভিটিতে এটা প্রুফ আছে যে টোটাল রিলেটিভিস্টিক এনার্জি E ইকুয়াল টু কি জানি আমরা √p² c² m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, বাট E ইকুয়াল টু √p² c² m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। এবার এই দুটো যদি আমরা সমান করি, এখান থেকে ক্যালকুলেশন করে যদি মোমেন্টামটা বের করি, তারপর ল্যামডা ইকুয়াল টু কি জানি h/p এখানে বসিয়ে দেব, তাহলে রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে আমরা কি dw ওয়েভলেন্থ পেয়ে যাব। তো এটাকে আমি p এর মান নির্ণয় করার জন্য কি করব, বোথ সাইডে স্কয়ারিং করব। স্কয়ারিং বোথ সাইডস উই হ্যাভ, তাহলে কি পাবো p² c² m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ek প্লাস m0 c² তার স্কয়ার। দেখবে এখানে p ইকুয়াল টু mv আসবে না। খুব ইম্পর্টেন্ট থিওরি। তো এইবার কি করব, এটা a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা খাটাবো, আর লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আনচেঞ্জ, a প্লাস b হোল স্কয়ার, a বলতে এখানে e কে, b বলতে এখানে কি m0 c² a স্কয়ার প্লাস b স্কয়ার মানে m0 c² তার স্কয়ার মানে কি m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 হচ্ছে প্লাস 2, a বলতে এখানে কি e কে, b বলতে এখানে কি m0 c² হলো। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা কি ওমিট হয়ে যাবে মানে কেটে যাবে। তো এটা যদি আমি কেটে দিই তাহলে পরে থাকছে p² c² ইকুয়াল টু ek স্কয়ার প্লাস 2ek m0 c²। এখান থেকে আমি e কে কমন নিতে চাচ্ছি, তাহলে পরে থাকবে ek প্লাস 2 m0 c², আর এদিকে কি আছে p² c²। অতএব আমি pc এর মান বের করতে যাচ্ছি, কেন বুঝে যাবে আপনি। অতএব pc ইকুয়াল টু স্কয়ারটা যদি এখানে এদিকে যায় তাহলে কি হবে √ওভার হবে, √ওভার অফ ek ইনটু ek প্লাস 2 m0 c²। এখান থেকে p এর মান যদি বের করি তো c টা নিচে আসবে। অতএব d ব্রগলি ওয়েভলেন্থ তোমরা লিখে রাখো, d ব্রগলি ওয়েভলেন্থ ফর্মুলা কি জানি λ ইকুয়াল টু h/p। এখানে তো আমি p এর মান বের করেছি, তো উপর নিচে যদি c দ্বারা গুণ করি তাহলে hc/pc, pc এর মান কি এটা, অতএব hc ডিভাইডেড বাই √ওভার অফ ek ইনটু ek প্লাস 2 m0 c²। এই হয়ে গেল রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ওয়েভলেন্থ। এবার এখানে দেখো তোমরা নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে d ব্রগলি ওয়েভলেন্থ এবং কাইনেটিক এনার্জির একটা রিলেশন প্রুফ করেছিলাম, λ ইকুয়াল টু h/√2m ek। কিন্তু রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ফর্মুলাটা টোটালি কি চেঞ্জ হয়ে গেল, একটা 2m0 c² টার্ম চলে আসছে। ক্লিয়ার? তো নন রিলেটিভিস্টিক কেস আর রিলেটিভিস্টিক কেসের মধ্যে টোটালি হচ্ছে কি d ব্রগলি ওয়েভলেন্থ কি চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্মুলাটা। হলো নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে d ব্রগলি ওয়েভলেন্থ এবং পোটেনশিয়াল ডিফারেন্সের একটা কি করেছিলাম রিলেশন বের করেছিলাম, λ ইকুয়াল টু h/√2m qv0। ek মানে কি জানি qv0, যদি না জেনে থাকো গত ভিডিওতে আমি একদম পুরোপুরি দেখিয়েছি কিভাবে আসছে, তো তোমরা দেখে নিও। তো
এটা যদি প্রুফ থাকে তো এই পর্যন্তই করব। এবার যদি রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে ওয়েভলেংথ এবং পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের রিলেশন চাই, তাহলে এখান থেকে আরেকটা লাইন আমরা করব। বাট ইকে মানে কি জানি আমরা, কিউ ভি জিরো। আচ্ছা, কিউ লেখে অথবা ছোট হাতের ইও লেখে। যদি ইলেকট্রন ব্যাপারটা মানে ধরি যে সাব অ্যাটমিক পার্টিকেলটা এখানে ইলেকট্রন, যার ক্ষেত্রে রিলেটিভিস্টিক কেসটা কি অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ওয়েভটা বের করো, ডিপ ওয়েভলেন্থটা মেজারমেন্ট করো। ফর্মুলা এটাই হবে, কারণ রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। এইবার ই কে মানে আমরা কি জানি, কিউ ভি জিরো। কিউ বলতে যদি ইলেকট্রন মনে করি, তাহলে ইলেকট্রন আধানের সিম্বল কি ই, ছোট হাতের ই, যার ভ্যালু কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এসআই আর সিজিএস এ 4.8 × 10⁻8 না 10 এরকম ছিল, ভুলে গেছি। তো ই এর জায়গায় কি ইভি জিরো বসাবো। অতএব ল্যামডা ইকুয়াল কি পাবো, AC divided by √r of EV0 to EV0 plus 2m0 c square হয়ে গেল। এই হলো অ্যানসার। এখান থেকে আমরা এরকমও করতে পারি, এই 2m0 c square টাকে হচ্ছে কি কমন নিতে পারি, কোনো ব্যাপার না। মানে এখান থেকে অনেক রকমের আমরা লিখতে পারি, এটাকে অনেক রকম রূপে। তো এই হলো অ্যানসার। তো দেখে নাও, ডিপ ওয়েভলেংথ এবং পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে, ডিপ ওয়েভলেংথ এবং কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে। ক্লিয়ার? এই হলো রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে একটা পার্টিকেলের ডিপ ওয়েভলেংথ। এবার আমরা ডিপ ওয়েভলেংথ সম্পর্কে আরো কিছু জানবো। এই যে ডিপ থিওরিগুলো আমরা পড়লাম রিলেটিভিস্টিক কেস, নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে, এই থিওরিগুলো কিন্তু আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তোমাদের গত ভিডিওতে আমি সিস্টেম বা সংস্থা বলে পড়িয়েছিলাম, ম্যাক্রোস্কোপিক সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে ক্লাসিক্যাল জগৎ, আমাদের দৈনন্দিন জগৎ, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই, মেজারমেন্ট করতে পারি। বাট মাইক্রোস্কোপিক সিস্টেম বলতে আমরা মেজারমেন্ট করতে পারি না যন্ত্রাদির দ্বারা, মেজারমেন্ট করতে পারি থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে কি কোনো যন্ত্রের দ্বারা, কোনো ডিভাইসের দ্বারা মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারি না। যেমন একটা পরমাণু, পরমাণুর ভিতরে ইলেকট্রনটাকে সুতোর সাহায্যে আমি ওর হচ্ছে দৈর্ঘ্য মাপতে যাচ্ছি বা হচ্ছে ওর এরিয়া মাপতে যাচ্ছি, পারবো? কখনোই না। তো সাব অ্যাটমিক পার্টিকেল এর ক্ষেত্রে, অ্যাটমের ক্ষেত্রে, যেটাকে আমরা বেসিক্যালি কি বলি মাইক্রোস্কোপিক সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেমের সমস্ত কিছু জিনিস কিন্তু আমরা থিওরিটিক্যালি অ্যাপ্লাই করে থাকি। প্র্যাকটিক্যালি কিন্তু আলাদা টাইপের প্র্যাকটিক্যালি, কোনো হচ্ছে ডিভাইসের দ্বারা না। আমাদের দৈনন্দিন জীবনে যেসব ডিভাইস আছে সেই ডিভাইসের দ্বারা আমরা পারবো না। যে একটা স্লাইড ক্যালিপার্স আছে, স্লাইড ক্যালিপার্সের দ্বারা আমি হচ্ছে অ্যাটমের সাইজ মাপতে যাচ্ছি, কখনোই পসিবল না। কিন্তু ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে পসিবল। যেমন একটা ক্রিকেট বল, এই পেনটা, এগুলো কি সব হচ্ছে কি ম্যাক্রোস্কোপিক সিস্টেমের মধ্যে পড়ছে, এটাকে আমরা হচ্ছে কিন্তু মাপতে পারবো। তো এই ম্যাক্রোস্কোপিক সিস্টেম এবং মাইক্রোস্কোপিক সিস্টেম, এই যে সংস্থা বা সিস্টেম আমি বললাম, তো কার ক্ষেত্রে ডি ব্রগলি হাইপোথেসিস অ্যাপ্লাই হবে, কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, সেটা এখানে আমি লিখে দেখাচ্ছি। আমি প্রথমে ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা বোঝাচ্ছি। কনসিডার দ্য কেস অফ এ ক্রিকেট বল। আমি একটা ক্রিকেট বল ধরলাম যার মাস 500 গ্রাম। যদি এসআই ইউনিটে করি তাহলে কি হাফ কেজি, মানে 0.5 কেজি। flying with a velocity of 13.9 মিটার পার সেকেন্ড। মানে কনসিডার করছি একটা ক্রিকেট বল যার ভর হচ্ছে কি 0.5 কেজি, সে হচ্ছে মুভিং আছে, গতিশীল আছে, যার বেগের মান 13.9 মিটার পার সেকেন্ড। তাহলে এই ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হচ্ছে? ইটস ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর্মুলা কি, ল্যামডা ইকুয়াল টু h/mv। মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থের কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? ল্যামডা ইকুয়াল টু h/mv। এখানে বলেনি যে রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক। তো ল্যামডা ইকুয়াল টু h/mv, h এর ভ্যালু কি জানি 6.625 × 10⁻34 এসআই পদ্ধতিতে। আর m হচ্ছে 500 গ্রাম, একে যদি এসআই এ কনভার্ট করি তাহলে কি হাফ কেজি, মানে কি 0.5 কেজি। তাহলে 0.5 * v এর মান কি 13.9। ক্যালকুলেশন করলে আমরা কি ওয়েভলেন্থ পাবো। ওয়েভলেন্থের এসআই ইউনিট কি মিটার, সিজিএস ইউনিট কি সেমি, আরো একটা ইউনিট আছে যেটাকে বলা হয় অ্যাংস্ট্রম। তোমরা কিন্তু পড়েছো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম একটা কি ক্ষুদ্রতম রাশি। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার বা 10⁻8 সেমি। তো এটা ক্যালকুলেশন করলে মিটারে পাবো।
মিটারটাকে যদি আমি হচ্ছে অ্যাংস্ট্রমে কনভার্ট করি তাহলে কি 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা কি করব ভাগ, অ্যাংস্ট্রম থেকে মিটারে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা গুণ, আর মিটার থেকে অ্যাংস্ট্রমে আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা কি ভাগ। তো এটা পুরোটা হচ্ছে কি মিটারে আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কি অ্যাংস্ট্রমে পাবো, ক্যালকুলেশন করে পাওয়া যায় 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাংস্ট্রম। এই যে ওয়েভলেন্থটা আমরা পেলাম, ল্যাম্বডা কি 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাংস্ট্রম, মানে পয়েন্টের পর 24টা জিরো, মানে পয়েন্টের পর 24টা জিরো মানে কি অ্যাপ্রক্সিমেটলি কি জিরো, মানে টেন্স টু কি জিরো, জিরো না কোনো জিনিসই জিরো হয় না, মানে এত ক্ষুদ্র যে কি জিরো কাছাকাছি। এইবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ওয়েভলেন্থ মেজারমেন্ট করেছি সবথেকে ক্ষুদ্রতম ওয়েভলেন্থ হচ্ছে কার ক্ষেত্রে পাওয়া যায়, গামা রে এর ক্ষেত্রে। গামা রে ওয়েভলেন্থ কি 0.01 অ্যাংস্ট্রম, 0.01 অ্যাংস্ট্রম মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাংস্ট্রম। কিন্তু এখানে 10 এর পাওয়ারে কত আছে, মাইনাস 24 আছে। আমরা প্র্যাকটিক্যালি আমরা যেটাকে মেজারমেন্ট করতে পারছি, ধরতে পারছি, ডিটেক্ট করতে পারছি, সেটা কি গামা রে, সবথেকে ক্ষুদ্র, সবথেকে স্মল, যার ওয়েভলেন্থ কি ল্যাম্বডা হচ্ছে কি 10 টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাংস্ট্রম বা 0.01 অ্যাংস্ট্রম। কিন্তু এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাংস্ট্রম মানে কি এটা একটা ইনসিগনিফিকেন্ট ওয়েভলেন্থ, এটাকে আমরা ডিটেক্ট করতে পারবো না, এটা এত ক্ষুদ্র যে এটাকে আমরা ধরতে পারবো না। তো এইজন্য লিখেছি which is insignificant compared to the size of the ball, মানে যে বলটা আমাদের কাছে ছিল ক্রিকেট বল, তার যে সাইজ, তার সাইজের তুলনায় কি এটা বেহিসাবি কি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে ইগনোর করতে পারবো, এবং এটাকে আমরা ডিটেক্ট করতে পারবো না, মেজারমেন্টই করতে পারবো না, কোনো ডিভাইসের দ্বারা এটাকে আমরা ধরতে পারবো না। তার মানে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে এই যে ডি ব্রগলি হাইপোথিসিস, ওয়েভ নেচার, পার্টিকেল নেচার, সেখান থেকে আমরা যে ফর্মুলা পেলাম ল্যাম্বডা ইকুয়াল টু h/p, সেখান থেকে আরো অনেক ফর্মুলা পেলাম নন রিলেটিভিস্টিক কেস, রিলেটিভিস্টিক কেস এর ক্ষেত্রে প্রযোজ্য না। কোন সিস্টেমের ক্ষেত্রে, ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লাই হবে না। তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে সেটা এখন আমরা জানবো। তাহলে যেহেতু ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লাই হচ্ছে না, এবার আমি চেক করব মাইক্রোস্কোপিক সিস্টেম। মাইক্রোস্কোপিক সিস্টেম মানে কি অ্যাটম, অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল আছে, ইলেকট্রন, প্রোটন। তো আমি এখানে ইলেকট্রন কনসিডার করে জাস্ট একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি, কিন্তু ফর এন एग्जांपल an electron of mass 9.1 into 10 to the power minus 31 kg moving with velocity 4.47 into 10 to the power 6 meter per second, then its de Broglie wavelength lambda equal to h/mv non relativistic কেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। h এর ভ্যালু কি 6.625 into 10 to the power minus 34, m এর ভ্যালু কি 9.1 into 10 to the power minus 31, আর v এর ভ্যালু 4.47 into 10 to the power 6। ক্যালকুলেশন করে দেখছি আমি ল্যাম্বডার যে ভ্যালু 9.3 into 10 to the power minus 10 মিটার, মিটারটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে 10 to the power minus 10 দ্বারা কি ভাগ করব, তাহলে ল্যাম্বডা কত পেলাম 9.3 অ্যাংস্ট্রম। এটাকে তোমরা যদি রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করো হবে, কোনো ব্যাপার না, একদমই হবে, কিন্তু এর কাছাকাছি হবে, একটু কম হবে। এটা 9.3 আছে, তো ওটা সম্ভবত ধরে রাখো 7 বা 5 অ্যাংস্ট্রম আসতে পারে, তো অতটা ফারাক হয় না কিন্তু রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে। তো আমরা দেখলাম মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে ওয়েভলেন্থের মানটা কত, 9.3 অ্যাংস্ট্রম, একটা एग्जांपल দিয়ে। এই যে 9.3 অ্যাংস্ট্রম, এটাকে কিন্তু আমরা মাপতে পারবো যন্ত্রের দ্বারা, এটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে কি ওয়েভলেন্থ কার পাই, গামা রে 0.01 অ্যাংস্ট্রম। গামা রে ওয়েভলেন্থ থেকে এটা তো অনেক 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 গুণ বেশি, ওটাকে যেহেতু আমরা মাপতে পারছি তো এটাকে তো আরো ইজিলি মেজারমেন্ট করতে পারবো। তার মানে মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে ডি ব্রগলি যে থিওরিগুলো দিয়ে গেছে সেগুলো কি অ্যাপ্লাইড হবে, সেগুলো অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবেই আমরা হচ্ছে কি মেজারমেন্ট করতে পারবো, খুব সুন্দরভাবেই মাইক্রোস্কোপিক সিস্টেমকে আমরা জানতে পারবো। ক্লিয়ার? এই হলো ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক সিস্টেমের एग्जांपल, এবং কার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে ডি ব্রগলি, কার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জানবো ডি ব্রগলির। এবার আমরা জানবো characteristics of de Broglie waves। আমি পড়ে শোনাচ্ছি। এক নম্বর যেটা বলেছে সেটা হলো lighter is the particle, greater is the de Broglie wavelength, that is lambda inversely proportional to m। আমরা জানি lambda equal to h/mv। এবার এখানে তোমরা দেখো ল্যাম্বডাটা কি ভরের সঙ্গে কি ব্যস্তানুপাতিক, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থটা পার্টিকেলের মাসের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো পার্টিকেলটা যদি খুবই ক্ষুদ্র হয়, মানে মাসটা যদি হচ্ছে পার্টিকেলটা খুব ক্ষুদ্র, মানে ওর ভরটা খুব ক্ষুদ্র,
তাহলে ওয়েভলেন্থটা কি বেহিসাবি বেশি হয়ে যাবে। উল্টাটা যদি বলি যে মাসটা খুব হেভিলি মাস, মানে m এর ভ্যালুটা বেহিসাবি বেশি, তাহলে ল্যামডার ভ্যালুটা কি বেহিসাবি কম, এটাই বলেছে। এবার আমি 2 নাম্বার বলছি, smaller is the velocity of the particle, greater is the wavelength of the associate wave। মানে এখানে দেখো ল্যামডাটা কি পার্টিকেলের ভেলোসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইবার পার্টিকেলের ভেলোসিটি যদি খুবই স্মল হয়, কম মানের হয়, তাহলে ওয়েভলেন্থটা কি বেহিসাবি বেশি হবে। বা পার্টিকেলের ভেলোসিটি যদি খুব বেশি হয়, তাহলে তার ধরুন যে আমরা ওয়েভটা পাবো, তার সঙ্গে জড়িত যে ওয়েভটা, তার ওয়েভলেন্থের মান কি খুব কম হবে। এবার 3 নাম্বার বলছি, lambda equal to infinity when v equal to 0, that is the waves are produced due to motion of the particle, the waves are charge independent and thus different from electromagnetic waves। এখানে কি বলেছে যে v টা যদি 0 হয়, v যদি 0 হয় তাহলে নিচে 0 মানে পুরোটা কি ইনফিনিটি, তাহলে ল্যামডার ভ্যালু কি হবে ইনফিনিটি। তো v এর মান যদি 0 হয়, মানে একটা পার্টিকেল যদি রেস্টে থাকে, তাহলে তার ওয়েভলেন্থ হচ্ছে কি ইনফিনিটি হবে। এবার এর মধ্যে আরো অনেক কিছু বলেছে, সেটা কি বলেছে যে এই যে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থটা পেলাম, ডি ব্রগলি ওয়েভলেন্থটা যে পাচ্ছি, তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মেটার ওয়েভ বলে। মেটার ওয়েভের মধ্যে কি 2 রকমের হচ্ছে, অ্যাকচুয়ালি রেডিয়েশন বলেছিলাম, রেডিয়েশনের মধ্যে কি 2 রকম হচ্ছে কি ক্যারেক্টার থাকছে বা নেচার থাকছে, একটা ওয়েভ নেচার আর একটা পার্টিকেল নেচার। এইবার এই মানে যে রেডিয়েশনের মধ্যে ওয়েভ নেচার থাকবে ইনক্লুড আর পার্টিকেল নেচার ইনক্লুড থাকবে, সেটাকে আমরা কি মেটার ওয়েভ বলবো। তো সেদিন কিন্তু আমি বোঝাইছিলাম তোমাদের, একটা জিনিস বলেছিলাম, এই মেটার ওয়েভের মধ্যে কিন্তু মেটার ওয়েভের মধ্যে কোনো চার্জ বা আধান থাকে না, মানে চার্জ ইন্ডিপেন্ডেন্ট। মেটার ওয়েভটা আধানের উপর নির্ভরশীল নয়, চার্জ ইন্ডিপেন্ডেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবে, এর আগের দিনও বলেছিলাম, মেটার ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্থক্য। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কিন্তু চার্জ ব্যাপারটা আছে, তার দরুনই আমরা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পাই, কিন্তু মেটার ওয়েভের মধ্যে চার্জ ব্যাপারটা নাই, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটাও নাই। আর একটা জিনিস মাথায় রাখবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে বেসিক্যালি কি লাইট, আর স্পিড অফ লাইট কি কনস্ট্যান্ট নির্দিষ্ট একটা মিডিয়ামের ক্ষেত্রে, যার সিম্বল কি c ইকুয়াল টু কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি ভ্যাকুয়াম বা ফ্রি স্পেস ধরি। অন্য মিডিয়ামে হচ্ছে যদি ওয়াটার মিডিয়াম ধরি, তো ওয়াটার মিডিয়ামের ক্ষেত্রে ভেলোসিটি অফ লাইটটা কি ফিক্সড। তো নির্দিষ্ট একটা মাধ্যমের ক্ষেত্রে স্পিড অফ লাইট কি কনস্ট্যান্ট। এইবার লাইটের এক রকমের নেচার কি, মানে বেসিক্যালি আমি যেটা জিনিস বলতে চাচ্ছি যে লাইটকে আবার আমরা কি বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেই লজিক্যালি আমি বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু লাইট, এবং লাইটের যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তো সেই অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কি কনস্ট্যান্ট, মানে সেটা বাড়বেও না কমবেও না নির্দিষ্ট একটা মাধ্যমের ক্ষেত্রে। বাট এই যে মেটার ওয়েভের ক্ষেত্রে যে ডি ব্রগলি ওয়েভলেন্থ, সেটা কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। যেহেতু ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, তো মাথায় রাখবেন মেটার ওয়েভের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না, এর ক্ষেত্রে ভেলোসিটি কি চেঞ্জ হবে, কনস্ট্যান্ট না। হলো 3 নাম্বার। এবার 4 নাম্বার যেটা আমি বললাম, অ্যাকচুয়ালি the velocity of the meter wave is not constant but depends on the velocity of the particle। মানে মেটার ওয়েভের মধ্যে যেহেতু পার্টিকেল নেচার আছে আর কি আছে ওয়েভ নেচার আছে, তো মেটার ওয়েভের যে ভেলোসিটি সেটা ডিপেন্ড করবে পার্টিকেলটা ভেলোসিটির উপর। একটু আগে যেটা বললাম, the velocity of electromagnetic wave is constant but ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে যে ভেলোসিটি সেটা কিন্তু অলওয়েজ কি কনস্ট্যান্ট থাকবে। এই হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর একটা কথা যেটা বলতে যাচ্ছি যে কালকে আবার একটা ভিডিও দিব, ডি ব্রগলির উপর বেস করে থিওরি কিন্তু কমপ্লিট হলো। এবার ডি ব্রগলির উপর বেস করে কিছু ম্যাথ করব আমরা, ম্যাথ আমি কালকে করাবো। 8টা থেকে 10টা ম্যাথ করলে পরে ডি ব্রগলির উপর বেস করে যত রকমের ম্যাথ দিক না কেন তোমাদের, তোমরা কিন্তু পারবে কিছু টোটকা নিয়মের দ্বারা। সেটা আমি কালকে করাবো, কালকে দিনের বেলায় আমি অবশ্যই দিয়ে দেব। কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর অ্যাপটা ডাউনলোড করো তাড়াতাড়ি। অ্যাপের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু গুছিয়ে দেবো।